নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। সন্দেশখালী কাণ্ডে দীর্ঘদিন ধরে জেলবন্দি, এর মাঝেই শাহজাহানের জীবনে ঘোর দুঃসংবাদ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, বীরভূমে মা এবং 2 শিশু সন্তান খুনের 12 ঘন্টার মধ্যে কিনারা করল পুলিশ। চিরদিন বিরোধী দলনেতা থাকবো না, আমাকে বাদ দিয়ে হঠাৎ একই বলে ফেললেন শুভেন্দু। ক্ষমতা হারালো বিজেপি, তৃণমূলের দখলে আরো এক পঞ্চায়েত। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে চরম পদক্ষেপ রেখা গুপ্তার। ভারতে বাঁচাতে পারে বাংলাদেশকে, 265 কোটি টাকা দাম এবার ইউনূস সরকার ভারত থেকে যা কিনছে। 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই মহিলাদের। 26-এর ভোটের আগে নবান্নে মমতার সঙ্গে কথা আইপ্যাক কর্তা প্রতীক জৈনের। ভোট পরবর্তী হিংসা, নদিয়ার বিজেপি নেতা খুনের মামলায় 6 তৃণমূল কর্মীর জামিন হাইকোর্টে। এবারে আসছি বিস্তারিত খবরে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ ছিলেন তিনি। বিগত প্রায় 1 বছর ধরে জেলের 4 দেওয়ালের মধ্যে দিন কাটছে শেখ শাহজাহানের। সম্প্রতি জামিন পেতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। আগামী সোমবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মাঝেই সামনে আসছে বড় খবর। আরও বিপাকে সন্দেশখালীর শাহজাহান। গত বছরের শুরুতেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন শেখ শাহজাহান। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে তার বাড়িতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এরপর থেকে প্রায় 2 মাস গা ঢাকা দিয়েছিলেন তিনি। এদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ শুরু করেন সন্দেশখালীর মহিলাদের একাংশ। নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল, একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। দীর্ঘ টালবাহানা শেষে গত বছরের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান। পরবর্তীতে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। আদালতের নির্দেশ মতো শাহজাহানকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই থেকে প্রায় 1 বছর ধরে জেলবন্দি সন্দেশখালীর বেতাজ বাদশাহ। এবার 2019 সালের একটি খুনের মামলায় নাম জড়ালো তার। আদালত সূত্রে জানা যাচ্ছে, সেই বছর সন্দেশখালীর বুকে 3টি খুনের ঘটনা ঘটেছিল। অভিযোগ ওঠে, শাহজাহানের মতো দুষ্কৃতীরা অভিযুক্ত থাকার কারণে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এবার এই মামলায় সিবিআই তদন্তের আবেদন জানান আবেদনকারী। জানা যাচ্ছে, বিচারপতি জয় সেনগুপ্ত এই বিষয়ে রাজ্য ও মামলাকারীদের কাছে নির্দিষ্ট বেশ কিছু তথ্য চেয়েছেন। এবার তার ভিত্তিতে আগামী সপ্তাহে রায় দেবেন বিচারপতি। অনেকের মতে, এই মামলার ক্ষেত্রে যদি আদালতের তরফ থেকে নতুন করে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, তাহলে শেখ শাহজাহানের উপর চাপ আরো বাড়বে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল, কুন্তল ঘোষ থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা গত বছর কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে জামিন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা। এদিকে বছর খানেক ধরে জেলবন্দি সন্দেশখালীর শাহজাহান এখনো কেন জামিন পাচ্ছেন না? এই কারণে সম্প্রতি নিজের আইনজীবী বদল করেন তিনি। ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থও হয়েছেন। সেই আবহেই পুরনো মামলায় নাম জড়ালো শাহজাহানের। বীরভূমের মোহাম্মদ বাজারে মা ও 2 সন্তান খুনের ঘটনার 12 ঘন্টার মধ্যে কিনারা করল বীরভূম জেলা পুলিশ। গ্রেফতার মৃতার প্রেমিক নয়ন বিত্তার। তার বাড়ি মল্লারপুর থানা এলাকার মাঠ মহুলায়। অন্যদিকে অভিযুক্তকে খুন করার পর আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার তার সঙ্গী সুনীল মির্ধা। সে মল্লারপুর থানা এলাকার বোলগাছির বাসিন্দা। এছাড়া আরও 2 জনকে সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মৃতার মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, ধৃতদের 2 জনের বাড়ি মল্লারপুর থানায়। মৃত মহিলার সঙ্গে নয়নের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। খুন করার পর নয়নকে আশ্রয় দেয় সুনীল। খুনের পর ওই মৃতার মোবাইল নিয়ে পালায় তারা। ওই ফোনের সূত্র ধরেই গ্রেফতার খুনি। মৃত মহিলার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 2 জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আরও 2 জনকে আটক করা হয়েছে। পুলিশের তরফ থেকে 8 জনের একটি টিম তৈরি করে তদন্ত করা হচ্ছে। নয়নকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, গতকাল রাতে ওই মহিলার বাড়ি গিয়েছিল সে, তারপরই খুন। ধৃতদের মল্লারপুরের দিয়ারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। দিয়ারা গ্রাম থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। বীরভূমের রহস্যজনকভাবে মৃত্যু হয় এক যুবতী এবং তার 2 সন্তানের। জেলার মোহাম্মদ বাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম্যানেজার পাড়া। সেখানে যুবতী ও তার 2 সন্তানকে নিয়ে থাকতেন। শুক্রবার সকালে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, ওই তিনজনকে খুন করা হয়েছে। তিনজনের মাথাতেই ছিল গভীর আঘাতের চিহ্ন। খুনিদের গ্রেফতার করা না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না বলে জানান স্থানীয়রা। পরে পুলিশ তাদের বুঝিয়ে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই রাজ্যের শাসক দল বিধানসভাকে নিজেদের ইচ্ছে মতো পরিচালিত করছে, আর অধ্যক্ষ মুখ্যমন্ত্রী যা বলে দিচ্ছেন সেই মতো বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের। সাম্প্রতিককালে সমস্ত নজিরকে উড়িয়ে দিয়ে রাজ্যপালের ভাষণের উপর মুখ্যমন্ত্রীর ঘন্টার পর ঘন্টা বললেও বিরোধী দলনেতাকে যেভাবে সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর সেই বিষয় নিয়েই এবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর কটাক্ষ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, গোটা ভারতবর্ষের কোথাও হয় না কেউ চিরদিন বিরোধী দলনেতা থাকে না, আমিও চিরদিন বিরোধী দলনেতা থাকবো না। কিন্তু বিরোধী দলনেতাকে বাদ দিয়ে রাজ্যপালের বক্তব্যের পর বিরোধী দলনেতা বলেন, তারপরে মুখ্যমন্ত্রী যুক্তিতর্ক দিয়ে সেটাকে কাউন্টার করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনারা আমাদের সাসপেন্ড করে বিরোধী দলনেতাকে বাইরে রেখেছেন, এ জিনিস কোথাও হয় না। উত্তরবঙ্গের আরও একটি পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। দার্জিলিং জেলার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাকসু লাকড়া বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য লক্ষ্মী কিস্কু হেমব্রম জোড়াফুল শিবিরের নাম লিখিয়েছেন। এর ফলে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে এলো। প্রায় 2.5 বছর পর এখানে ক্ষমতার স্বাদ পেল রাজ্যের শাসক দল। এই নিয়ে মহকুমার 22টি গ্রাম পঞ্চায়েত পূর্ণাঙ্গভাবে তৃণমূলের দখলে চলে গেল। খড়িবাড়ি তারিজোত শিক্ষা কেন্দ্রের মাঠে যোগদান কর্মসূচিতে কিস্কু ও আলাকসু তৃণমূলে যোগ দেন। তাদের দলে স্বাগত জানান তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। 27 বছর পর দিল্লিতে বিজেপি সরকার গঠিত হয়েছে। বৃহস্পতিবার রামলীলা ময়দানে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শালিমারবাগ বিধানসভার বিধায়ক রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার সঙ্গে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রবেশ ভার্মা এবং আশিস সুদকে। এছাড়াও বিজেপি নেতা মনোজিন্দর সিং সিরসা দিল্লি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সিরসা পাঞ্জাবি ভাষায় শপথ নেন। দিল্লি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক রবীন্দ্র ইন্দ্ররাজ সিং, কপিল মিশ্র এবং পঙ্কজ কুমার সিংহ। মুখ্যমন্ত্রী হওয়ার পরই অ্যাকশন মোডে চলে এসেছেন রেখা গুপ্তা। দিল্লির খারাপ রাস্তা থেকে শুরু করে স্বাস্থ্য, যমুনা পরিষ্কারের মতো প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছে বিজেপি। শুক্রবার সমর্থকদের সঙ্গে দেখা করার সময় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দিল্লি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্পটি অনুমোদিত হয়েছিল, যা আম আদমি পার্টি সরকার বন্ধ করে দিয়েছিল। মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় ও জনকল্যাণমূলক আয়ুষ্মান প্রকল্প, যা আপ সরকার বন্ধ করে দিয়েছিল, তা দিল্লিতে বাস্তবায়িত হবে। প্রথম বৈঠকে মন্ত্রিসভা এই প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এতে কেন্দ্রীয় সরকার 5 লক্ষ টাকা এবং দিল্লি সরকার 5 লক্ষ টাকা দেবে। এখন দিল্লিবাসীরা 70 বছর বয়স পূর্ণকারী প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। অনুমোদনের পর প্রকল্পটি বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া শুরু হয়েছে। এর খসড়া শীঘ্রই জনসমক্ষে প্রকাশ করা হবে। রেখা গুপ্তা জানিয়েছেন, আপ সরকারের আমলে আসা সিএজি রিপোর্ট নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। ভারত বাংলাদেশ সম্পর্ক যেমনই হোক, দুদেশের বাণিজ্যে যেন তার প্রভাব না পড়ে সেই দিকে জোর দিয়েছিল দুই পক্ষই। বিশেষ করে বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। সেই সূত্র ধরেই এবার আরও খাদ্যপণ্য আমদানিতে নজর দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, তাই চালের যোগান বজায় রাখতে বিপুল টাকার চাল আমদানি করতে চলেছে ইউনূস সরকার। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল কিনবে বাংলাদেশ। খাদ্য মন্ত্রক এই আমদানিতে ছাড়পত্র দিয়েছে বলে জানা গিয়েছে। ভারত থেকে প্রতি কেজি চাল 53 টাকা 2 পয়সা দরে কিনবে বাংলাদেশ। মোট চাল কিনতে খরচ হবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 265,7,55,000 টাকা। ভারতীয় মুদ্রায় এই চালের মূল্য 190 কোটি টাকা। যদিও ভারত ছাড়া আরও একাধিক দেশ থেকে চাল নেবে বাংলাদেশ। পাকিস্তান এবং সিঙ্গাপুর থেকে 50,000 টন করে, ভিয়েতনাম থেকে 1 লাখ টন চাল আমদানির অনুমোদন করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এবার এই প্রকল্পের নতুন আপডেট সামনে এসেছে।
1 এপ্রিল 2025 থেকে এই প্রকল্পে ভাতা পাওয়ার নিয়মে কিছু পরিবর্তন আসছে, যার ফলে অনেক সুবিধাভোগী মহিলাদের এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নির্দিষ্ট শর্ত না মানলে সুবিধাভোগীদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের অবশ্যই নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া জরুরি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই প্রত্যেক মহিলাকে সর্বপ্রথম নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট। যদি এখনো কেওয়াইসি বা আধার লিংক করা না থাকে তাহলে সেটি দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারি যাচাই প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রদান করুন যাতে ভাতা বন্ধ না হয়। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে নতুন নিয়মের কারণে অনেক সুবিধাভোগী মহিলার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। তাই যারা এখনো এই প্রকল্পের আওতায় রয়েছেন তারা অবশ্যই নতুন শর্তগুলি মানার জন্য করণীয় পদক্ষেপ গ্রহণ করুন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে জল্পনা উস্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রতীক জৈন। সূত্রের খবর, বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন। তবে তাদের মধ্যে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে তা অজ্ঞাত। এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে 26-এর ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই উভয়ের আলোচনা হয়েছে। 2026-এর আগে শাসক দলের সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। এর মধ্যেই বুধবার মমতা প্রতীক বৈঠক নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল উস্কে উঠেছে বাংলার রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের এক নেতা জানিয়েছেন, দলকে সাংগঠনিকভাবে আরো জোরালো করতে যদি কোনো পদক্ষেপ করা হয় বা রদবদল করা হয় সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সিদ্ধান্ত নেবেন। আগামী বছর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের স্ট্র্যাটেজি কি হবে, রণনীতি কি হবে, মানুষের আরো কাছে পৌঁছে দিতে ঘাসফুল শিবির কোন পথে হাঁটবে তার সবটাই ঠিক করবেন একমাত্র মমতা। তাৎপর্যপূর্ণভাবে বাংলায় এখনো তৃণমূল কংগ্রেসের ভোটের কৌশল আইপ্যাকের পরামর্শ নেওয়া হয়, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রতীক জৈনের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়েই মমতার সঙ্গে প্রতীকের আলোচনা হয়ে থাকতে পারে বলেই জল্পনা, যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুত শুরু করে দিয়েছে শাসক দল। দলের সুপ্রিমোর নির্দেশে এখনই সক্রিয়তা বাড়াচ্ছেন সদস্যরা, কারণ 26-এর দলের জয়ের টার্গেট 250 দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, আমরা 250 আসন পাবো। সেই লক্ষ্যে একাধিক রণকৌশলও নেওয়া হচ্ছে। তারই একটি অংশ সম্ভবত মমতা প্রতীক সাক্ষাৎ। ভোট পরবর্তী হিংসার মামলায় 6 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছিল সিবিআই। শুক্রবার অভিযুক্ত 6 জনেরই জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। তবে আদালত সতর্ক করেছে, জামিনের শর্ত লঙ্ঘন হলে জামিন বাতিলের ক্ষমতা থাকবে নিম্ন আদালতের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের ডিভিশন বেঞ্চে 6 জন তৃণমূল কর্মীর জামিনের আবেদন মামলার শুনানি ছিল। প্রায় 4 বছর এই মামলায় গ্রেফতার হয়ে জেলবন্দী ছিলেন তারা। শুক্রবারের শুনানি শেষে আদালত জানায়, 10,000 টাকার বন্ডে রানাঘাট আদালত ওই অভিযুক্তদের শর্ত সাপেক্ষে জামিন দিতে পারবে। পরবর্তীকালে যদি তারা শর্ত না মানেন তবে জামিন বাতিল করতে পারবে নিম্ন আদালত। শুক্রবার হাইকোর্টে অভিযুক্তদের আইনজীবী আবির রঞ্জন নিয়োগের সওয়াল। তার মক্কেলরা 4 বছর ধরে জেলে রয়েছেন। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। অনেক মামলায় সুপ্রিম কোর্ট অভিযুক্তদের জামিন দিয়েছে, ফলে তার মক্কেলদেরও জামিন দেওয়া হোক। অভিযুক্তদের আইনজীবীর আরও যুক্তি, উত্তম খুনের মামলার তদন্ত শেষ করেছে সিবিআই, এমনকি চার্জশিটও জমা দিয়েছে তারা। এই অবস্থায় তদন্তে কোনো প্রভাব খাটাতে পারবেন না তার মক্কেলরা। শুধুমাত্র বিচার শেষের কারণ দেখিয়ে অভিযুক্তদের জেলে আটকে রাখা ঠিক নয়। আইনজীবী আবির রঞ্জনের আবেদন, অভিযুক্ত 6 তৃণমূল কর্মীকে জামিন দেওয়া হোক। আদালত অভিযুক্তদের ওই আবেদন মঞ্জুর